স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী ৩১শে ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ঘোষণাপত্র আমাদের ইখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আগামী নির্বাচিত সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে। তাই নির্বাচন নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আবারও তাগিদ দিলেন বিএনপি নেতারা। তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব কারো একার নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রাণ দিয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরুর আয়োজনে অংশ নেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। আমরা জাতীয় সরকার করে ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ। এদিকে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। শুধু সংস্কারের কথা বলি আমরা, পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? দেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এগুলো সংস্কার না? কোনোদিন ঘোষণা দিয়েছি আমরা? কোনোদিন বলেছি? জিয়া রহমান কথা বলেছি আমি সংস্কারগুলো করব, শুধু সংস্কার করব, সংস্কার করব, সংস্কার এক ঢোল পিটাতেই আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ স্থিমিত হয়ে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ পুষ্পার্ঘ্য অর্পণ করে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আবারও তাগিদ দেন। নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। সংস্কারের নামে টালবাহানা না করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিএনপির নেতারা। পাশাপাশি কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল দেয়া হবে প্রধান উপদেষ্টার কাছে, জানিয়েছে প্রেস উইং। এদিনই সীমিত পরিসরে অস্থায়ীর পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ এবং বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়েও বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেনি সচিবালয়ে।
পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসেন সাংবাদিকদের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয় সোমবার থেকেই অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকরা। সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। আজকে বলে আসছি, আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব। এদিকে আগুনে পুড়ে যাওয়া ভবনে রবিবারও চলে তদন্ত কাজ। তদন্ত দলের পরিদর্শন ও বৈঠকের পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থে, কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য পরীক্ষার জন্য প্রয়োজনে আলামত দেশের বাইরে পাঠানো হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের নামে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে। খতিয়ে দেখা হচ্ছে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের দায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালে, যার সফট উদ্বোধন করা হয় 2023 সালে। দুদক জানায়, অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে এই মেগা প্রকল্পে। তাদের কাছে আসা অভিযোগে বলা হয়েছে 7000 কোটি টাকার প্রাক্কলিত এই প্রকল্পে 22000 কোটি টাকা ব্যয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রকল্পের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তনে। রবিবার দুদকের মহাপরিচালক জানান, প্রকল্পের 6.5% কাজ শেষ হওয়ার পর নকশা পরিবর্তন হয়েছে। অভিযোগের তীর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্টদের দিকে। সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাদ মুসা গ্রুপের মালিক মোহাম্মদ মহসিন, ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম, সাবেক পরিচালক রনহক এবং রিখক শিকদার সহ 29 জনের নামে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ঋণের নামে 5000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, যারা টাকা পাচার করে পালিয়ে গেছেন তাদের ফেরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সবকিছুই করা হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের 10ম পর্ব। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের দুর্নীতিসহ নানা অপকর্ম। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে লুটপাট ছাড়াও আবাসন প্রকল্পের নামে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লুটপাটের অর্থের বড় একটি অংশ পাচার করার অভিযোগ রয়েছে। ডিবিসি নিউজের অনুসন্ধানেও মিলছে তার দুর্নীতি এবং দখল বাণিজ্যের নানা তথ্য। আমাদের মেইন জিনিস হলো
সংসদীয় আসন ঢাকা ৩ কেরানীগঞ্জ থেকে টানা ৪ বারের এমপি নসরুল হামিদ ২০১৪ থেকে ২০২৪ ৩ মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সময়ে তার বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এর নেতৃত্বে ছিলেন নসরুল হামিদ। আর এসব অপকর্মের বড় সহযোগী ছিলেন জ্বালানি উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতাবান কয়েকজন। বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০টি ধাপে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। দেশে প্রথমবার এলএনজি আমদানি শুরু হয় ২০১৮-১৯ অর্থবছরে। ঘুরে ফিরে এর কাজ পায় ৪টি কোম্পানি। এগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। তবে সিঙ্গাপুরের দুটি কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। এই দুই কোম্পানি বেশিরভাগ এলএনজি সরবরাহ করে। অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধভাবে বিদ্যুৎ খাতে ৭২,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ পাইয়ে দিতে কমিশন, বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে ভাড়া ও অতিরিক্ত মুনাফার মাধ্যমে এই লুটপাট হয়েছে। এছাড়া এলএনজি আমদানি ও গ্যাস ক্ষেত্র কূপ খননে ব্যাপক দুর্নীতির ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এসব দুর্নীতির অন্যতম কুশীলব ছিলেন নসরুল হামিদ। লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করা এবং লুণ্ঠন করার জন্য আইনগতভাবেই একটা আইনি কাঠামো তৈরি করে ফেলা হয়েছে। তো তার মধ্যে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যেই থাকুক না কেন, তিনি তো তার দায়, এই কৃতকর্মের দায় এড়াতে পারবেন না, সেটা নসরুল হামিদই হোক আর XYZ হোক। কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় গড়ে তুলেছিলেন প্রায় ৬০০ একর জমির উপর বিশাল এই খামার বাড়ি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বেশিরভাগ জমিই ছিল তার দখল করা। আমার কাছে 5 দাগে আছে, এই দাগে 996 দাগে আছে আপনার 18%। উনি দখল করার পথে এখানে সে গান বাজনা করতো, তার বউ আইতো, বারবিকিউ করতো। আমগো জায়গা আছে 22% জায়গা আছে। আমগো টাকা দেওয়ার কথা আসলো, টাকা দেয়নি। বুড়িগঙ্গার পাশাপাশি অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে নসরুল হামিদের বিরুদ্ধে। এটা আমাদের পারিবারিক পুকুর ছিল, জালে এতি কইরা নিছেন। আমার 15% জায়গাটা তারা জাল জড়ি কইরা খেয়ে ফেলেছে। নজরুল হামিদ দীপু সাহেবের এরা লোক, ঘনিষ্ঠ লোক। এরা দেবত্ব বলেন, শ্মশান বলেন, মন্দির বলেন, এরা এমন কোনো কাজ নাই না করতে পারে। ক্ষমতার অপব্যবহার করে কেরানীগঞ্জে সরকারি আবাসন প্রকল্প ঝিলমিল এর জমি দখল করে বানিয়েছেন প্রিয় প্রাঙ্গণ প্রকল্প। বছরের পর বছর আটকে রেখেছেন এই প্রকল্পের কাজ। 2020-এ যখন আমি ঝিলমিল প্রকল্পের রাস্তা টেন্ডার করি, সবগুলো রাস্তা, তখন আওয়ামী লীগের এক কন্ট্রাক্টর সে কাজ পায়নি দেখে আমার অফিস পর্যন্ত ভাঙচুর করছিল, রাজুকের অফিসে। যে কন্ট্রাক্টর আমার রুম ভাঙচুর করেছিল, আমি ওকে বলেছিলাম যে দেখো, সে আমার পিস্তল তাক করে আমরা কয়েক গুলি করে মেরে, তোমার গুলিতে যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমার এখনই মৃত্যু হবে। আর কেরানীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, সেও আমার অফিসে আসছিল, হুমকি দিচ্ছিল কাজের জন্য। তৎকালীন যে মন্ত্রী ছিল নসরুল হামিদ, সেই তাকে ব্যাকআপ দিত। দখলের অভিযোগ অস্বীকার করেছেন নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণের দায়িত্বে থাকা একজন। আমি যে টাইমে এই কাগজপত্র দিতাম, ওইগুলো বিক্রি করে দিছি, ওইগুলো 2010-এর আগে। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে কৃষি জমি দখল করে প্রতিষ্ঠা করেন হামিদ অর্থনৈতিক অঞ্চল। মেয়ের নামে শুরু করেছিলেন আলিফিয়া রিভার ভিউ প্রকল্প। কিছু কিছু জায়গা আছেন মালিকানা, আর সারাটা তলি বিল আছেন খাস। এই দুনিয়া নিতে একটা বিল দিচ্ছিলাম। কমপক্ষে 10,000 পরিবার চলতো এই বিল্লাতে, আমরাই চলতাম। অনেক মালিকরা, হামিদ গ্রুপরা, অন্যান্য গ্রুপরা জায়গা নেওয়া, আমগরে এনে থান নাই। এটা কিনছে, মানে কেউ টাকা দাও কিনছে, কেউ ফার্টিলি ধরেও কিনছে। শুধু দেশেই নয়, বিদেশেও নামে বেনামে অঢেল সম্পদ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি নসরুল হামিদের 98টি ব্যাংক হিসাবে ৩,222 কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি নসরুল হামিদকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। জাতীয় নিরাপত্তা, সংহতি এবং সার্বভৌমত্ব সমুন্নত রেখে পররাষ্ট্রনীতি করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন সরকারের দুই উপদেষ্টা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন মিশন প্রধান এবং ডেস্কের পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা মাহফুজ আনম। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন আর দপ্তরহীন উপদেষ্টা মাহফুজ আলম। পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহফুজ আলম। বলেন, তারা চান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখবে, কোনো অ্যাডভেঞ্চারাস উপায় নয়, বরং বাস্তব ভিত্তিক পরিকল্পনা নেবে তারা। সরকার অদলবদল হলেই যেন পাল্টে না যায় পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐকমত্য, এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয়, জাতীয় ঐকমত্য হয়, এবং এটা কোনোভাবে সরকার অদলবদলের ভিত্তিতে যাতে এটা কোনো রদবদল না হয়, বরং এটা খুবই প্র্যাগমেটিক ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে। এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। দেশের স্বার্থে সব রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক রাখতে চায় বর্তমান সরকার, আর তাই কূটনৈতিক দর কষাকষির দক্ষতা বৃদ্ধির কথাও বলেন। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। কোন রাষ্ট্র কী করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এবং ওইটা আমাদের জনগণকে উপকৃত করবে। বর্তমান সরকারেরও যদি কোনো হটকারী সিদ্ধান্ত থেকে থাকে তা পর্যালোচনা করা হয় বলেও দাবি করেন মাহফুজ আলম। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বস্বীকৃত খুনি বলে মন্তব্য করেছেন জায়জাদিন সম্পাদক শফিক রহমান। তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়া নয়, শেখ হাসিনার বিচার এক সপ্তাহেই সম্ভব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিক রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাইকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তারা যেন সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী, যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেই। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই, এটা কোনো দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে, 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। দর্শক, রাস্তা আটকে শাহবাগে অবরোধ ডাক্তারদের, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, আন্দোলনকারী ডাক্তাররা তো একবার তাদের আন্দোলন থেকে সরে এসেছিল, কিন্তু হঠাৎ কি কারণে তারা তা আবার প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিল? আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে, ঠিক সেই শাহবাগ মোড়ের মধ্যখানেই দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমার পেছনে যে চিকিৎসকরা রয়েছেন এরা সবাই কিন্তু ট্রেনি চিকিৎসক। দেশের বিভিন্ন হাসপাতালে তারা রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন, রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তারা আজকে বিশেষ একটি দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে, তারা তাদের দাবি জানাচ্ছে। সেই দাবিটি হচ্ছে তারা যে বেতন পান তাদের সেই বেতন কাঠামো অপ্রতুল, এবং তাদের দাবি হচ্ছে যে তাদের নির্ধারিত বেতন বাড়াতে, নির্ধারিত বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। জানুয়ারি মাস থেকে তাদের বেতন কাঠামো 35,000 টাকা করার জন্য তারা একটি দাবি জানিয়েছে, যেটি মন্ত্রণালয় বলছে জুলাই মাস থেকে 35 করবে, কিন্তু এই দাবিটা তারা মেনে নেয়নি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছে। তারা বলছে দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবে। তো এই পর্যায়ে আমার সঙ্গে এই আন্দোলনের একজন অন্যতম সমন্বয়কারী আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো আসলে কি দাবিতে তারা আন্দোলন করছে, তারা কি চাচ্ছে, আপনাদের দাবিটা কি একটু জানাবেন। আমাদের দাবি হলো আমাদের যে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরস আছে তাদের ভাতা নবম গ্রেড সমতুল্য করা, অথবা 90,000 অথবা 50,000 টাকা ভাতা বৃদ্ধি করা, এটাই আমাদের দাবি। সেক্ষেত্রে দাবি আদায় না হলে কি আপনারা পরবর্তী কোনো কর্মসূচিতে যাবেন কি?
আমাদেরকে পরবর্তী কর্মসূচি যদি দাবি আদায় না হওয়ার মতো কোনো ঘটনা মনে হয় না হবে, কারণ আপনারা ইতিমধ্যে জানেন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং এটা আমরা যেখানে গিয়েছি এটা সবাই বলেছে যে এটা একটা যৌক্তিক দাবি, কারণ আমাদের যে সারা বিশ্বের কর্মঘণ্টা হিসাব করলে দেখা যায় যে আমরা 72 ঘন্টা প্লাস সপ্তাহে কাজ করি। সুতরাং কর্মঘণ্টা অনুযায়ী আমাদের এটা যৌক্তিক আন্দোলন, সুতরাং এটা আমাদের মানতে হবে এবং যদি না মানে তাহলে আমরা আরো পরবর্তী কিছুক্ষণের মধ্যে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আর দেশে আপনি যেমনটা শুনছিলেন, তাদের আন্দোলনকারীদের একজন প্রতিনিধি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছাড়বেন না, তারা চিকিৎসার তাদের যে কার্যালয় রয়েছে, হাসপাতাল রয়েছে, তারা সেখানে ফিরে যাবেন না। তো এই ছিল আমার। কামরুল, আপনাকে ধন্যবাদ। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দিনাজপুর, সাতক্ষীরা ও গোপালগঞ্জের গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। শীতবস্ত্র কিনতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ্যের মধ্যে পণ্য কিনতে পারায় খুশি তারা। শীতের শুরুতেই বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। সাশ্রয়ী দামের কারণে দিনাজপুরের মানুষের অন্যতম গন্তব্য শহরের বড় মাঠের পুরাতন কাপড়ের মার্কেট। শীতের তীব্রতা বৃদ্ধিতে কাচারি বাজার নামে পরিচিত বাজারটিতে বেড়েছে ক্রেতার ভিড়। সোয়েটার, জ্যাকেট, টুপি ও কম্বল সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে এখানে। একটু সস্তায় পাওয়া যায়, তো অল্প দামে পাওয়া যায়, তাই জন্য এখানে আসি। আমরা এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায়। শীতের শুরুতেই প্রচুর ক্রেতার আগমনে মৌসুম জুড়ে ভালো ব্যবসার প্রত্যাশায় বিক্রেতারা। শ্রেণী আছে, তবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি। একটু নর্মাল ছিল, এখন শীত পড়ার ইনশাল্লাহ এখন ব্যবসা কিনি ভালো আসে। সাতক্ষীরায় দোকানে দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় করছে ক্রেতারা। স্বল্পবিত্তরা ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব শ্রেণীর মানুষই আসে এখানে কেনাকাটা করতে, কারণ দামটা অনেক রিজনেবল। সাতক্ষীরার এই নিক্সন মার্কেট, এখানে শীতের পোশাক খুব অনেক কম দামে পাওয়া যায়। এদিকে শীত বৃদ্ধিতে জমে উঠেছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার অস্থায়ী গরম কাপড়ের বাজার। প্রতি শনিবার শতাধিক দোকানি পোস্টার সাজিয়ে বসছেন ভ্যানে। মিলছে সোয়েটার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের কাপড়। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা এই মালগুলো আমাদের চাহিদা অনুযায়ী পাই, সুন্দর। আর যেটা মার্কেটে যেই প্রাইসটা, তার থেকে এই প্রাইসটা অনেক কম। আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। সামনের দিনগুলোতে শীতের পোশাক বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।